ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি তোমাদের সামনে ভিডিওতে আলোচনা করব ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের পাশ্চাত্য রাষ্ট্র দর্শনের একজন বিখ্যাত চিন্তাবিদ দার্শনিক। তিনি হলেন অ্যারিস্টটল। আমি অ্যারিস্টটলের সম্পর্কে এর আগে আলোচনা করেছি একটা ভিডিওতে। আজকে আমি অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব থিওরি অফ অ্যারিস্টটল সম্পর্কে আলোচনা করব। অ্যারিস্টটল একজন ভাববাদী দার্শনিক। তিনি নৈরাজ্যবাদী দার্শনিক নন, তিনি সামাজিক চুক্তি মতবাদী দার্শনিক নন, তিনি বল প্রয়োগ মতবাদী দার্শনিক নন, তিনি হলেন ভাববাদী দার্শনিক। ভাববাদী চিন্তা অনুযায়ী রাষ্ট্র এবং ব্যক্তি এই দুয়ের মধ্যে রাষ্ট্রকে বেশি প্রাধান্য দেওয়া হয়। অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসাবে রাষ্ট্র সম্পর্কে যে ব্যাখ্যা দিয়েছেন তাতে ব্যক্তি এবং রাষ্ট্র এই দুয়ের মধ্যে তিনি রাষ্ট্রকে প্রাধান্য দিয়েছেন, অর্থাৎ ব্যক্তিকে রাষ্ট্রের বেদিমূলে প্রতিষ্ঠিত করেছেন। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যে অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থ পলিটিক্স, দি পলিটিক্স, এই দি পলিটিক্স গ্রন্থের বুক 1, বুক 2, বুক 3, বুক 4, বুক 5, বুক 6, বুক 7, বুক 8 এই 8টা গ্রন্থ রয়েছে। আর এই 8টা গ্রন্থকে তিনি 3টি পার্টে ভাগ করে লিখেছেন। যাই হোক, আমরা প্রথম যে পার্ট অর্থাৎ পলিটিক্স গ্রন্থের প্রথম পার্ট বুক 1, বুক 2, বুক 3, এখানে তিনি রাষ্ট্রের উদ্ভব সম্পর্কে আলোচনা করেছেন। অরিজিন অফ স্টেট, রাষ্ট্র কিভাবে উদ্ভব হয়েছে, কিভাবে জন্ম নিয়েছে রাষ্ট্র, এবং রাষ্ট্রের উদ্দেশ্য কি, রাষ্ট্রের প্রকৃতি কি, রাষ্ট্রের কার্যাবলী কি, এই সমস্ত বিষয়ে তিনি আলোচনা করেছেন তার দি পলিটিক্স গ্রন্থের পার্ট 1-এ। পার্ট 1 মানে 3টি বইয়ে, অর্থাৎ বুক 1, বুক 2, বুক 3 গ্রন্থে। আমরা অ্যারিস্টটলের রাষ্ট্র সম্পর্কিত যে ভাবনা সমকালীন ইউরোপ তথা বিশ্ব রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করেছে এবং আধুনিককালেও তার রাষ্ট্রচিন্তা, রাষ্ট্র সম্পর্কিত ভাবনা আধুনিককালেও প্রভাব বিস্তার করেছে। আধুনিককালে যে রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্রের বৈশিষ্ট্য বা উপাদান আমরা আলোচনা করি, সেক্ষেত্রে দেখা যায় যে অ্যারিস্টটলের রাষ্ট্র সম্পর্কিত রাষ্ট্রের যে উপাদান সেগুলি আজকের দিনেও আলোচনা করা হয় এবং আজকের দিনেও এই আলোচনাগুলি খুবই তাৎপর্যপূর্ণ। অ্যারিস্টটল প্রথমেই উল্লেখ করেছেন যে রাষ্ট্রের উদ্ভব কিভাবে হয়েছে। অ্যারিস্টটল মনে করেন যে রাষ্ট্র সমাজ থেকে সৃষ্টি হয়েছে। রাষ্ট্র মানুষ সামাজিক জীব, মানুষের প্রকৃতি হলো মানুষ সংঘবদ্ধভাবে বসবাস করতে চায় এবং মানুষের জীবনে মানুষ রাজনৈতিক জীব এবং সে রাষ্ট্রের মধ্যে বসবাস করতে চায়। অ্যারিস্টটলের বক্তব্য অনুযায়ী যে রাষ্ট্র সৃষ্টি হয়েছে স্বাভাবিক নিয়মে। মানুষ প্রথমে জৈবিক কারণে পরিবার গঠন করেছে, পরিবার গঠন করে পরিবারের সদস্যদের পরিবার প্রধান
অভাব পূরণের চেষ্টা করেছে, কিন্তু মানুষের চাহিদা ক্রমশ বৃদ্ধি পায়। সেই ক্রমবর্ধমান চাহিদা পরিবারের কর্তা যখন পূরণ করতে পারেনি, পরিবার যখন পরিবারের সদস্যদের আত্মনির্ভরশীল স্বয়ং সম্পূর্ণভাবে নির্ভরশীল করে তুলতে পারেনি, তখন একাধিক পরিবার পাশাপাশি বসবাস করেছে, এবং একাধিক পরিবার যখন পাশাপাশি বসবাস করেছে, তারা যাযাবর জীবনযাপন ত্যাগ করে তখন একাধিক পরিবারের সমন্বয়ে গড়ে উঠেছে গ্রাম। গ্রামে বসবাস করে গ্রাম একাধিক ইউনিট বা গ্রাম তৈরি হয়েছে। এক একটা গ্রামের মধ্যে থেকে গ্রামের মানুষেরা গ্রামের যে প্রধান গোষ্ঠী প্রধান তার নেতৃত্বে পরিচালিত হয়েছে, এবং গ্রামের সমস্ত মানুষের ক্রমবর্ধমান চাহিদা যেমন পরিবার পূরণ করতে পারেনি, গ্রামকে স্বয়ংসম্পূর্ণভাবে ব্যক্তিত্ব বিকাশে সহযোগিতা করতে পারেনি, তখন একাধিক গ্রাম মিলিত হয়ে গ্রামের সমষ্টি হিসাবে রাষ্ট্র গড়ে উঠেছে। রাষ্ট্র এমন একটা প্রতিষ্ঠান যেটা পরিবার গঠিত হয়েছে মানুষের স্বভাবজাতভাবে স্বাভাবিক নিয়মে, এবং স্বাভাবিক নিয়মে পরিবার গঠিত হওয়ার পাশাপাশি স্বাভাবিক কারণেই স্বাভাবিক প্রয়োজনে এখানে আর্টিফিশিয়ালে বা কৃত্রিমতার প্রয়োজন দেখা দেয়নি। তার ফলে একাধিক গ্রাম তৈরি হয়েছে। গ্রামের মধ্যেও যখন মানুষকে স্বয়ংসম্পূর্ণ আত্মনির্ভরশীল করে তুলতে পারেনি, তখন একাধিক গ্রাম মিলে রাষ্ট্র গড়ে উঠেছে। অ্যারিস্টটল তার রাষ্ট্র উদ্ভবের ক্ষেত্রে যে ব্যাখ্যা দিয়েছেন, পরিবার স্বয়ংসম্পূর্ণ, গ্রাম স্বয়ংসম্পূর্ণ, এবং সেই স্বয়ংসম্পূর্ণতার যে অভাব, অর্থাৎ মানুষের ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে পরিবার যখন পুরোপুরিভাবে ভূমিকা পালন করতে পারেনি, ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে গ্রাম যখন পুরোপুরি ভূমিকা পালন করতে পারেনি, তখনই একাধিক গ্রামের সমন্বয়ে রাষ্ট্র তৈরি হয়েছে। এইভাবে রাষ্ট্র সৃষ্টি হয়েছে। অ্যারিস্টটল এখানে ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের কথা বলেছেন, কিন্তু আত্মনির্ভরশীল ভাবে মানুষ বেঁচে থাকবে, স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে, এক্ষেত্রে অ্যারিস্টটল কিন্তু অর্থনৈতিক দিকটা উল্লেখ করেননি। অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হয়ে উঠবে, এই ব্যাখ্যা অ্যারিস্টটল তার রাষ্ট্রের উদ্ভবের ক্ষেত্রে উল্লেখ করেননি। তিনি উল্লেখ করেছেন যে মানুষের সুন্দর জীবন, স্বয়ংসম্পূর্ণ জীবন এবং মানুষের আত্মিক বিকাশ, ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে রাষ্ট্র অপরিহার্য। অ্যারিস্টটল রাষ্ট্রের এইভাবে প্রকৃতি ব্যাখ্যা করেছেন। রাষ্ট্রের মূল উদ্দেশ্য কি? মানুষের জীবনে সুস্থ পরিবেশ তৈরি করা। রাষ্ট্র সুস্থ জীবনের স্বার্থে গড়ে উঠেছে। মানুষের সুস্থ এবং সুন্দর জীবন গড়ে তোলাই হচ্ছে রাষ্ট্রের একমাত্র উদ্দেশ্য। রাষ্ট্র যেহেতু স্বাভাবিক প্রতিষ্ঠান, স্বাভাবিক নিয়মেই মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে চায়, মানুষ তার ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটাতে চায়, এখানে মানুষের সুন্দর জীবন গড়ার ক্ষেত্রে কোনো ঐশ্বরিক শক্তি কাজ করে না। অ্যারিস্টটলের বক্তব্য অনুযায়ী রাষ্ট্র ঈশ্বরের দ্বারা সৃষ্টি হয়নি। মানুষ স্বাভাবিকভাবে প্রয়োজনের তাগিদে রাষ্ট্র সৃষ্টি করেছে। এখানে বাইরে কোনো শক্তি রাষ্ট্র সৃষ্টিতে সহযোগিতা করেনি। বাইরের শক্তি কৃত্রিমভাবে রাষ্ট্র সৃষ্টি করেনি। মানুষ তার সুন্দর জীবন গড়ে তোলার জন্য, জনজীবনে সুস্থতা বজায় রাখার জন্য রাষ্ট্রকে তৈরি করেছে। রাষ্ট্রের কাজ হলো জনগণের কল্যাণ সাধন করা। রাষ্ট্রের কাজ হলো জনকল্যাণকর রাষ্ট্রকে তুলে ধরা। অ্যারিস্টটল বলেছেন রাষ্ট্র এবং জীবনের নৈতিকতা,
এই দুয়ের মধ্যে সম্পর্ক আছে। রাষ্ট্র একটা মূলত রাজনৈতিক সংগঠন, এটা পলিটিক্যাল অ্যাসোসিয়েশন। সুতরাং এই অ্যাসোসিয়েশনের মধ্যে ন্যায় অন্যায় দৃষ্টিভঙ্গি থাকবে। এই রাষ্ট্র কখনোই মানুষের অকল্যাণ করবে না, মানুষের জীবনে নিশ্চয়তা আনবে, স্থিরতা আনবে, মানুষের জীবনে ভালোত্ব নিয়ে আসবে। মানুষের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে নৈতিকতার সাথে রাজনীতির একটা যে সম্পর্ক, রাজনীতি হচ্ছে বাস্তব বিষয়, নৈতিকতা হচ্ছে উচিত অনুচিতের বিষয়। এই নৈতিকতার বিষয়টি বাস্তব বিষয় রাজনীতির সঙ্গে যুক্ত। অ্যারিস্টটল বলেছেন যে মানুষের প্রকৃতি কি ধরনের? মানুষের প্রকৃতি হলো মানুষ সমাজবদ্ধভাবে সামাজিক নিয়ম কানুন মেনে চলতে চাই। মানুষ পরিবার গঠন করেছে, মানুষ যে পরিবার গঠন করেছে মানুষকে কেউ শিখিয়ে দেয়নি। মানুষের স্বাভাবিক প্রয়োজনে জন্মগতভাবে সহজাত গুণে মানুষ পরিবার গঠন করতে চাই। আর সেই পরিবার যখন পরিবারের সদস্যদের স্বয়ংসম্পূর্ণতা আনার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করেও ব্যর্থ হয়েছে এবং মানুষ প্রয়োজনে একাধিক পরিবার সংঘবদ্ধভাবে পাশাপাশি বসবাস করে গ্রাম গঠনের মধ্য দিয়ে মানুষের অভাব পূরণের, ব্যক্তিত্ব বিকাশের, মানুষের গুণাবলীর বিকাশের চেষ্টা করেছে। তাতেও কিন্তু মানুষের ব্যক্তিত্বের সম্পূর্ণভাবে বিকাশ ঘটাতে পারেনি। তখনই তারা পরিবার থেকে গ্রাম থেকে গ্রামের একাধিক গ্রাম সমবেত হয়ে রাষ্ট্র নামক একটা বৃহৎ প্রতিষ্ঠান তৈরি করেছে। সুতরাং রাষ্ট্র একটা স্বাভাবিক প্রতিষ্ঠান। আর মানুষের প্রকৃতি হলো তোমার সংঘবদ্ধতা। মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক জীব এবং অন্যদিকে মানুষ প্রকৃতিগতভাবে রাজনৈতিক জীব। রাজনৈতিক প্রতিষ্ঠান রাষ্ট্র গঠনের ক্ষেত্রে মানুষকে কেউ শিখিয়ে দেয়নি। মানুষের এটা নেচার, হিউম্যান নেচারই হলো রাষ্ট্র গঠনের যে অন্তর্নিহিত প্রতিভা সেই মানুষের মধ্যেই ছিল। রাষ্ট্র একটা স্বাভাবিক প্রতিষ্ঠান এই হিসাবে তিনি তুলে ধরেছেন। যেখানে বলেছেন যে নারী পুরুষ সমবেত হয়ে স্বাভাবিক নিয়মে, জৈবিক নিয়মে তারা পরিবার গঠন করেছে। তাদের যে কামনা বাসনা, তাদের যে অভাব, সেটা পূরণ করবার জন্যই তারা পরিবার গঠন করেছে। তারা একাধিক পরিবার থেকে গ্রাম গঠন করেছে। অ্যারিস্টটলের বক্তব্য হলো যে পরিবার থেকে গ্রাম থেকে রাষ্ট্র গঠন হলে তিনি বলেছেন সেখানে কোনো রাষ্ট্র গঠিত হলেই সেখানে মানুষের সার্বিক বিকাশ ঘটবে। অ্যারিস্টটলের মত অনুযায়ী রাষ্ট্রের অভ্যন্তরে জীবন রক্ষাই শুধু করবে না, মানুষের জীবনকে সুসংবদ্ধ রূপ দেবে না, মানুষের জীবনে শুধু সুস্থ তাই গড়ে উঠবে না, মানুষ সম্পূর্ণভাবে কমপ্লিটলি যাতে তাদের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারবে তেমনই একটা পরিবেশ, সামগ্রিক একটা পরিবেশ, অনুকূল পরিবেশ রাষ্ট্র গড়ে তুলবে। তার মধ্যে দিয়েই মানুষের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটবে। কোনো মানুষ যদি রাষ্ট্র ছাড়া বাঁচতে পারে তাহলে ধরে নিতে হবে সে হচ্ছে ঈশ্বর, না হয় সে পশু। রাষ্ট্র জগৎ ছাড়া কোনো মানুষ বেঁচে থাকবে না। মানুষের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে, মানুষের জীবনকে স্বয়ংসম্পূর্ণভাবে গড়ে তুলতে হলে রাষ্ট্রের মধ্যেই তাকে বসবাস করতে হবে। রাষ্ট্র ছাড়া
মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। অ্যারিস্টটল রাষ্ট্রের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেছেন। রাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে আদর্শ সমাজ গড়ে তোলা। রাষ্ট্র একটা আদর্শ সংস্থা, মানুষের জীবনে সৎ গুণের বিকাশ ঘটাবে রাষ্ট্র, এবং রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র শুধু অন্যায় প্রতিরোধ করবে নয়, মানুষের মধ্যে যে অন্তর্নিহিত যে শক্তি, অন্তর্নিহিত যে সত্তা, সেই সত্তাকে বিকশিত করবে সুন্দর জীবন গড়ার ক্ষেত্রে। অ্যারিস্টটল বলেছেন এই সুন্দর জীবনকে তিনি বলেছেন সুন্দর জীবনযাপনের জন্য ব্যক্তি তিনটি ভালো বিষয়ের প্রয়োজন। এক হলো বাহ্যিক ভালো। বাহ্যিক ভালো হলো দাসদের সেবা করা। রাষ্ট্রের বাহ্যিক কাজ হলো দাসদের সেবা করা, তাদের বিশ্রামের অবকাশ জীবনযাপনের তৈরি করবে রাষ্ট্র। নাম্বার 2, দৈহিক ভালো। দৈহিক ভালো মানে সুঠাম দেহের বিকাশ, সুস্থ দেহে প্রাণ প্রাচুর্য নিয়ে আসা হলো দৈহিক বিকাশ। আর আধ্যাত্মিক ভালো, রাষ্ট্রের আরও কাজ হলো মানুষের মধ্যে যে স্পিরিচুয়াল শক্তি রয়েছে, আধ্যাত্মিক শক্তি রয়েছে, সেই আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটাবে। তাই এই তিনটিকে বাহ্যিক ভালো, দৈহিক ভালো, আধ্যাত্মিক ভালো, এই তিনটির ভালো হলে তবেই কমপ্লিটলি একটা মানুষের ভালো হবে। তাই রাষ্ট্র এই মানুষের সুন্দর জীবন গড়ে তোলার জন্য রাষ্ট্রের কাজ হচ্ছে দুটো। একটা হলো নেতিবাচক কাজ। নেতিবাচক কাজ হলো রাষ্ট্রের সমাজে শান্তি শৃঙ্খলা ভঙ্গ হতে না দেওয়া, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, এটা একটা নেতিবাচক বা নেগেটিভ কাজ। আর পজিটিভ কাজ হলো মানুষের জীবনে শুধু শান্তি শৃঙ্খলা থাকবে, সুস্থ জীবন গড়ে উঠবে, এবং যাতে কোনো রকমের তাদের সার্বিক বিকাশে কোনো বাধা না থাকে, সেদিকেও রাষ্ট্রকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্বের যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, তিনি বলছেন যে রাষ্ট্র হবে আইডিয়াল স্টেট। তিনি পলিটিক্স গ্রন্থের বুক 7 এবং বুক 8 উল্লেখ করেছেন যে সবথেকে গ্রহণযোগ্য আদর্শ রাষ্ট্র গড়ে তুলতে হবে। আদর্শ রাষ্ট্র হলো সেই রাষ্ট্র যে রাষ্ট্রে ব্যক্তির সুন্দর জীবন গড়ে উঠবে, যে রাষ্ট্রে মানুষের গুড লাইফ গড়ে উঠবে। মানুষের সুন্দর জীবন নির্ভর করে আইডিয়াল স্টেটের সিস্টেমের উপর। রাজনৈতিক সমাজ হবে মঙ্গলময়। রাজনৈতিক সমাজে মানুষের চিন্তা, মানুষের কর্ম যথাযথভাবে সুনিশ্চিত করতে পারবে। তার পাশাপাশি রাজনীতি জ্ঞানী, দার্শনিক এবং কর্মী রাষ্ট্রনায়কের প্রয়োজন। আইডিয়াল স্টেটে আদর্শ গুণ সমন্বিত মানুষের হাতে শাসন থাকবে। অসৎ ব্যক্তির হাতে শাসন থাকলে হবে না। একজন গুণী মানুষ রাষ্ট্রের শাসন ক্ষমতাকে পরিচালনা করবেন। কিং বা রাজা পরিপূর্ণ সদ্গুণের অধিকারী হবেন। তিনি কিন্তু ঈশ্বর নন, কিন্তু ঈশ্বর যেমন ভালো কাজ করেন, আইডিয়াল স্টেটের রাজাও তিনি কিন্তু মানুষের জন্য সদ্গুণের অধিকারী, যেহেতু তিনি কাজ করবেন। তিনি অতি মানবিক নন, তিনি মানবিক, কিন্তু তা সত্ত্বেও তিনি করেছেন। তিনি আদর্শ রাষ্ট্রের, গ্রহণযোগ্য আদর্শ রাষ্ট্রের কথা তুলে ধরেছেন, আইডিয়াল স্টেটের কথা তুলে ধরেছেন, এবং বেস্ট স্টেট গড়ে তোলার কথা বলেছেন। বেস্ট স্টেটের যে মানে সরকার অভিজাত তন্ত্র হতে পারে, গণতন্ত্র হতে পারে এবং রাজতন্ত্র হতে পারে, কিন্তু রাজতন্ত্র স্বৈরাচারী হলে সেই স্বৈরাচারী সরকার
আদর্শ রাষ্ট্রের যে উদ্দেশ্য সেটা বাস্তবে রূপায়িত করতে পারবে না। অলিগার্কি অভিজাত 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 সরকার উচ্ছৃঙ্খল অভিজাত সরকারে পরিণত হলে সেই সরকার কিন্তু আদর্শ রাষ্ট্রের ভূমিকা পালন করতে পারবে না। আবার গণতান্ত্রিক শাসন, সেই শাসন যদি দুর্নীতির সঙ্গে যুক্ত হয় তাহলে আদর্শ আইডিয়াল স্টেটের দায়িত্ব পালন করতে পারবেন না। তাই অ্যারিস্টটল বলেছেন যে রাজতন্ত্রের ভালো গুণ রাজতন্ত্রের বিকৃত রূপ নয়, অভিজাত তন্ত্রের ভালো গুণ অভিজাত তন্ত্রের বিকৃত রূপ উচ্ছৃঙ্খলতা নয়। গণতন্ত্রের ভালো রূপ গণতন্ত্রের বিকৃত রূপ তোমার দুর্নীতি নয়। এর মধ্য দিয়ে অর্থাৎ তিনটি শাসনের গণতন্ত্র, অভিজাত তন্ত্র এবং রাজতন্ত্রের যে ভালো ভালো দিক রয়েছে, ভালো ভালো বৈশিষ্ট্য রয়েছে, সেগুলিকে নিয়ে একটা মিশ্র শাসন ব্যবস্থা পলিটি গড়ে তুলতে হবে। সেই পলিটি রাষ্ট্র হলো সেখানে মানুষের মধ্যে তোমার অশান্তি থাকবে না, মানুষের সুন্দর জীবন গড়ে উঠবে। মানুষকে যারা শাসন করবেন তারা হবেন সুস্থ মানুষ। রাষ্ট্র আর সামাজিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রই হলো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, সর্বোত্তম প্রতিষ্ঠান, এবং এটা একটা আইডিয়াল স্টেটে পরিণত হবে। সামাজিক সংস্থা বলতে অ্যারিস্টটল পরিবার এবং গ্রামকে বুঝিয়েছেন। গ্রাম এবং পরিবার এবং রাষ্ট্র, এই তিনের মধ্যে রাষ্ট্রের হাতেই চূড়ান্ত ক্ষমতা থাকবে, রাষ্ট্রের হাতেই সার্বভৌম ক্ষমতা থাকবে। গ্রাম এবং পরিবারের হাতে চরম ক্ষমতা থাকবে না, অন্যান্য সংস্থারও ক্ষমতা থাকবে না। সেই হিসাবেই তিনি ভাববাদী রাষ্ট্র চিন্তাবিদ। তিনি আইডিয়াল স্টেটের উপাদান উল্লেখ করেছেন যে জনসংখ্যা খুব বেশি হবে না এবং জনসংখ্যা খুব কমও হবে না। একটা মাঝারি ধরনের জনসংখ্যা হলে সেই জনসংখ্যাই হবে আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য। এছাড়া রাষ্ট্রের জনগণ হবেন সৎ, রাষ্ট্রের জনগণ তোমার সুনাগরিক হবে এবং জনগণের মধ্যে সততা, আত্মিক মনোভাব, এই সমস্ত গুণগুলি থাকবে। জনগণ হবে কর্মক্ষম। তাহলেই এমন জনসংখ্যা যদি হয় তাহলে রাষ্ট্র সর্বোত্তম রাষ্ট্র হবে, বেস্ট রাষ্ট্র হবে। আর রাষ্ট্রের চরিত্র হচ্ছে মানুষের কল্যাণ করা, মঙ্গলময় জীবন গড়ে তোলা। রাষ্ট্র কোনো ক্ষতিকর প্রতিষ্ঠান নয় নৈরাজ্যবাদীদের মতে। রাষ্ট্র কোনো শ্রেণী শোষণের যন্ত্র নয়। রাষ্ট্র হচ্ছে সকলের মঙ্গল সাধনকারী একটা প্রতিষ্ঠান। রাষ্ট্রের শাসক হবেন সৎ, গুণী ব্যক্তি। 3, রাষ্ট্রের জনগণ হবেন সাহসী এবং বুদ্ধিমান। এবং 4 নাম্বার, বেস্ট স্টেটের মধ্যে থাকবে মজবুত প্রশাসনিক ব্যবস্থা। প্রশাসন হবে তোমার কাঠামোগত দিক থেকে খুবই জনপ্রিয় আইনসভা গড়ে উঠবে, ম্যাজিস্ট্রেট সংস্থা থাকবে এবং বিচার ব্যবস্থা থাকবে। এরই মধ্য দিয়ে অ্যারিস্টটল তোমার বেস্ট রাষ্ট্রের কথা বলেছেন। কিন্তু অ্যারিস্টটল এ কথা বলেছেন যে অ্যাবসলিউট বেস্ট বলে কিছু হয় না, চূড়ান্ত শ্রেয় বলে কিছু হয় না। তাই শ্রেয় সবসময় আপেক্ষিক অর্থে শ্রেয়, অর্থাৎ শ্রেয়র তুলনায় আরও শ্রেয় হতে পারে। সেই প্রেক্ষাপটে আইডিয়াল স্টেটের ক্ষেত্রেও তিনি বলেছেন যে আদর্শ রাষ্ট্রের সুশাসক রাজা তোমার বুদ্ধিমান, রাজা নিঃস্বার্থ হবেন ঠিকই, তার পাশাপাশি তাকে বিশ্লেষণ করতে হবে
আপেক্ষিক অর্থে, অর্থাৎ পরবর্তী রাজা তার থেকে আরও বেশি শ্রেয় হতে পারে, এইভাবে অ্যারিস্টটল তার রাষ্ট্র তত্ত্বকে আলোচনা করেছেন। এবার আমি একটু ছামাপ করে অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্বের কথা উল্লেখ করছি। তাহলে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে তিনি উল্লেখ করেছেন। তিনি প্রকৃতির ক্ষেত্রে বলেছেন রাষ্ট্র একটি সামাজিক প্রতিষ্ঠান। রাষ্ট্র বা সমাজের বাইরে থেকে সৃষ্টি হওয়া বা বাইরের কোনো শক্তি বা ঈশ্বর বা গড রাষ্ট্রকে সৃষ্টি করেনি। মানুষ স্বাভাবিকভাবে, মানুষ প্রকৃতির নিয়মে সহজাত গুণের ভিত্তিতেই রাষ্ট্রকে তৈরি করেছে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হলো রাষ্ট্র একটা স্বাভাবিক প্রতিষ্ঠান, এটা একটা প্রাকৃতিক প্রতিষ্ঠান। মানুষ প্রকৃতির নিয়মে জৈবিক কারণে তার পরিবার গঠন করেছে। পরিবার থেকে গ্রাম, গ্রাম থেকে রাষ্ট্র, অর্থাৎ এবং মানুষের যে চাহিদা, ক্রমবর্ধমান চাহিদা, তার আত্মিক বিকাশের জন্য, তার যে মানসিক গুণাবলীর বিকাশের জন্য প্রয়োজন, সেটা কিন্তু একমাত্র রাষ্ট্রের মধ্য দিয়েই পূরণ করা সম্ভব হয়েছে। তাই তিনি 2 নম্বর পয়েন্টে বলেছেন রাষ্ট্র একটা স্বাভাবিক প্রতিষ্ঠান। 3 নম্বর, রাষ্ট্র একটি সংঘবদ্ধ জীবনের একক। রাষ্ট্র হচ্ছে অনেক মানুষের সংঘবদ্ধ জীবনের একক। মানে কি, রাষ্ট্র, মানুষ প্রথমে পরিবার গঠন করেছে, সংঘবদ্ধ হয়েছে, পরিবার থেকে গ্রাম তৈরি করেছে, সংঘবদ্ধ জীবন, আর অনেক গ্রামের সমষ্টি হিসাবে রাষ্ট্র তৈরি হয়েছে। তাই রাষ্ট্র একটা সংঘবদ্ধ জীবনের একক হিসাবে, রাষ্ট্র একটা ইউনিট হিসাবে ভূমিকা পালন করেছে। এই ইউনিট হচ্ছে সবথেকে শক্তিশালী ইউনিট, এবং এই ইউনিট হচ্ছে সবথেকে বড় ইউনিট। অন্যান্য ইউনিট কিন্তু রাষ্ট্রের ইউনিটের সমান নয়। 4 নম্বর হচ্ছে রাষ্ট্র একটা কল্যাণকর প্রতিষ্ঠান। রাষ্ট্রের কাজ হলো কল্যাণমূলক কাজ করা। মানুষের জীবনে রাষ্ট্রের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা রক্ষা করবে, এটা নেগেটিভ কাজ। কিন্তু পজিটিভ কাজ হলো মানুষ যাতে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে, গুড লাইফ এনজয় করতে পারে, মানুষ স্বয়ংসম্পূর্ণ জীবন গড়ে তুলতে পারে। তবে তিনি এই ক্ষেত্রে অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতার কথা তিনি বলেননি। 5 নম্বর, রাষ্ট্র যুক্তিময়তার প্রতীক। রাষ্ট্র যুক্তিময়তার প্রতীক মানে কি, রাষ্ট্র সবসময় ভালো মন্দ বিচার করবে। রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র মরালিটিকে অস্বীকার করবে না। উচিত অনুচিত বোধ রাষ্ট্রের সরকারের মধ্যে থাকবে, এবং সেইভাবে যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করবে। সেই জন্য এ কথা বলা হয় যে রাষ্ট্র হচ্ছে যুক্তিময়তার প্রতীক। 6 নম্বর পয়েন্ট, রাষ্ট্র একটি জীবদেহ স্বরূপ। মানুষের জীবদেহ, যে কোনো জীবের হাজার হাজার কোটি কোটি কোষ নিয়ে গঠিত হয়। সেই কোষগুলোকে জীবদেহ থেকে বিচ্ছিন্ন করলে যেমন সেই কোষগুলির অস্তিত্ব থাকে না, তেমনি লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মানুষ নিয়ে তৈরি হয় রাষ্ট্র। সেই মানুষকে যদি রাষ্ট্র দেহ থেকে বিচ্ছিন্ন করা যায়, তাহলে সেই মানুষের কোনো অস্তিত্ব থাকবে না, ব্যক্তির অস্তিত্ব থাকবে না। তাই তিনি বলেছেন যে ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তির অধিকার রক্ষা করতে গেলে রাষ্ট্রের মধ্যেই তাকে থাকতে হবে, রাষ্ট্র দেহে অবস্থান করতে হবে। তাই রাষ্ট্র জীবদেহের সঙ্গে তুলনীয়। তাহলে আমরা যে কথা আমরা বললাম রাষ্ট্র সম্পর্কে, এছাড়া আরেকটা কথা তিনি বলেছেন যে রাষ্ট্রের যে সরকার, সেই সরকার হবে পলিটি গভর্নমেন্ট, অর্থাৎ মিশ্র শাসন ব্যবস্থা। তিনি রাজতন্ত্রকে চরম যে রাজতন্ত্র, সেই রাজতন্ত্রের বিকৃত রূপ সেটাকে সমর্থন করেননি। অভিজাত তন্ত্র, অলিগার্কি যে সিস্টেম, অলিগার্কিকেও তিনি সমর্থন করেননি। অলিগার্কি সেটা উচ্ছৃঙ্খল হতে পারে, সেই বিকৃত রূপ সেটা উচ্ছৃঙ্খল অলিগার্কি, সেটাকে তিনি সমর্থন করেননি। আবার ডেমোক্রেসিকেও তিনি সমর্থন করেননি। তাহলে আমি আগের ভিডিওতে বলেছি যে ডেমোক্রেসির বিরোধী ছিলেন। তো ডেমোক্রেসির ভালো দিক যেগুলো আছে সেগুলোকে অ্যাকসেপ্ট করার কথা তিনি বলেছেন। অর্থাৎ রাজতন্ত্র, গণতন্ত্র এবং অভিজাততন্ত্রের ভালো দিকগুলোকে নিয়ে একটা মিশ্র একটা শাসন ব্যবস্থা, পলিটি সিস্টেম রাষ্ট্রের মধ্যে গড়ে তুললে রাষ্ট্র একটা আদর্শ রাষ্ট্র হবে, এবং রাষ্ট্র হবে বেস্ট স্টেট, সর্বোত্তম রাষ্ট্র।
এবং রাষ্ট্রের মধ্যেই মানুষকে বসবাস করতে হবে। রাষ্ট্র ছাড়া ব্যক্তির অস্তিত্ব, রাষ্ট্র ছাড়া ব্যক্তির সুন্দর জীবন, রাষ্ট্র ছাড়া ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটানো সম্ভব নয়। এই বলে আজকের ভিডিও আলোচনা আমি শেষ করলাম।